গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা পোকা। আজ তৃতীয় পর্ব। বজলুর রহমান কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলেন। পটপট শব্দ হতে লাগল। উৎকট গন্ধে ভরে গেল ঘর। মনোয়ারা বললেন, শব্দ হচ্ছে কিসের? পেট ফেটে যাচ্ছে তার শব্দ। পেট ফেটে সাদা সাদা কি যেন বের হচ্ছে। মনোয়ারা বললেন, থু। তার নাড়ি ভুড়ি উল্টে বমি আসছে। ঘরময় উৎকট গন্ধ। মনোয়ারা অনেক কষ্টে বমি আটকে রাখছেন। বমি করলে বজলুর রহমান রেগে যেতে পারেন। মনোয়ারা, হ্যাঁ? আগুন হলো পোকার একমাত্র ওষুধ, অনলি মেডিসিন। বজলুর রহমান হাসি মুখে বললেন, সব পোকা মেরে ফেলা ঠিক হয়নি, দু একটা রেখে দেওয়া উচিত ছিল। মিস্টেক হয়ে গেছে, বিগ মিস্টেক। রেখে দিলে কি হতো? ওরা গিয়ে অন্যদের খবর দিত, অন্যদের আক্কেল গুড়ুম হয়ে যেত। বজলুর রহমান বেসিনে আরো কেরোসিন ঢেলে দিলেন। গন্ধ আরো বিকট হল। মনোয়ারা বললেন, ওয়াক্থু। বজলুর রহমান বিরক্ত গলায় বললেন, এই কথায় কথায় ওয়াক্থু বলবে না। ওয়াক্থুর কি আছে? গন্ধে টিকতে পারছি না। টিকতে না পারলে চলে যাও। দাঁড়িয়ে থাকতে বলেছে কে? মনোয়ারা মেয়ের ঘরে চলে গেলেন। মেয়েকে সব জানানো দরকার। তার কিছুই ভালো লাগছে না। মানুষটা এরকম করছে কেন? দুলারি জেগেই ছিল। মনোয়ারা একবার ডাকতেই উঠে এলো। বিরক্ত গলায় বলল, কি হয়েছে? তোর বাবার কাণ্ড কারখানা আমার ভালো লাগছে না। কি করছে বাবা? পোকা পোড়াচ্ছে। সেটা আবার কি? তুই নিজের চোখে না দেখলে বুঝবি না। দুলারি নিচে নেমে এলো। বজলুর রহমান মেয়েকে দেখে হাসি মুখে বললেন, একটা কলম আর ফুলস্কেপ কাগজ আনতো। কেন? পোকা মারার হিসেব তো থাকা দরকার। মোট 214টা খতম। দিনের বেলা মারলাম একটা, রাতে মেরেছি 213। সব মিলিয়ে 214। আচ্ছা, মেরে সব সাফ করে দেব। রোজ রাতে বনফায়ার হবে। জালো জালো, আগুন জালো। দুলারি বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আনন্দে বজলুর রহমানের চোখ ঝলমল করছে। দুলারি বলল, তোমার কি হয়েছে বাবা? কি আবার হবে? কেমন অদ্ভুত করে তাকাচ্ছ? তোকে খাতা কলম আনতে বলেছি, সেটা আন। দুলারি কাগজ কলম আনতে গেল। যাবার সময় শুনল তার বাবা গুনগুন করে গানের সুর ভাঁজছেন। হিন্দি গানের সুর। হচ্ছেটা কি? বাবা কি পুরোপুরি পাগল হয়ে গেছেন? দুপুরে লাঞ্চ ব্রেকের সময় মনসুর আলী তার বেয়ারাকে বললেন, আলতাফ সাহেবকে আসতে বলো। বেয়ারা হন্তদন্ত হয়ে ছুটে গেল। আলতাফের কাছে গিয়ে অন্য দিনের মতো তাচ্ছিল্যের ভঙ্গি করল না। চোখ বড় বড় করে বলল, বড় সাহেব আপনারে ডাকে, এক্ষণ চলেন, এক্ষণ। আলতাফ টিফিন বাক্স খুলেছে। 2টা আটার রুটি, একটা ডিম, একটা কলা, এক কোনায় সামান্য আচার। সে কখনো আচার খায় না। তারপরে দুলারি প্রতিদিন টিফিন বক্সের এক কোনায় খানিকটা আচার দিয়ে দেয়। আলতাফ কলাটা বের করল। ফল সবার শেষে খাওয়া উচিত, সে খায় সবার আগে। ধীরে ধীরে কলার খোসা ছাড়াতে তার ভালো লাগে। আলতাফ কলার খোসা ছাড়াচ্ছে। বেয়ারা বিরক্ত হয়ে বলল, বড় সাহেব ডাকতেছেন তো। আলতাফ সহজ গলায় বলল, এখন যেতে পারবো না, খাচ্ছি। বেয়ারা এমন চোখে তাকাচ্ছে যেন তার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি সেই মুহূর্তে ঘটতে দেখছে। গনি সাহেব উঠে এসে বললেন, কি হয়েছে? বড় স্যার খবর দিছে, আর উনি যাবেন না। যাবেন না কেন আলতাফ সাহেব? খাচ্ছি তো। আপনার মাথাটা খারাপ কিনা আমি বুঝতে পারছি না। খাবার তো পালিয়ে যাবে না, পরে খাবেন। যান, শুনে আসুন। আলতাফ অনিচ্ছার সঙ্গে উঠে দাঁড়ালো।
গনি সাহেব কানের কাছে মুখ নিয়ে বললেন, ভয় পাবেন না, আমরা আপনার পেছনে আছি। উই আর বিহাইন্ড ইউ। আলতাফ বিস্মিত হয়ে বলল, ভয় পাবো কেন? গনি সাহেব গলা আরও নামিয়ে দিয়ে বললেন, বড় সাহেবরা কেরানিদের সঙ্গে প্রেমালাপ করার জন্য ডাকে না। এটা শুধু খেয়াল রাখবেন, তাহলেই বুঝবেন ভয় পাবার কিছু আছে কিনা। বড় সাহেব বললেন, কি খবর আলতাফ সাহেব? আলতাফ অস্বস্তির সঙ্গে বলল, খবর ভালো স্যার। বসুন, করছিলেন কি? টিফিন খেতে যাচ্ছিলাম স্যার। খেয়ে ফেলেননি তো? জি না। গুড, আমার সঙ্গে খাবেন। খেতে খেতে আপনার কথা শুনি। ওই দিন ঠিক মতো শোনা হয়নি। মনসুর আলী সাহেব নিজেই প্লেট এগিয়ে দিলেন। বড় লোকের খাবার খুব সাধারণ হয়, স্যান্ডউইচ এবং চা। আলতাফের পেটের একটা কোণা শুধু ভরল। সে দুপুরে চা খায় না। চা খাওয়ার জন্য কেমন জানি লাগছে। পেটে ভুটভাট শব্দ হচ্ছে। তারপর আলতাফ সাহেব, জি স্যার। ওই দিন পোকাদের ব্যাপারে কি যেন বলছিলেন, আবার বলুন। কি বলেছিলাম তো মনে নেই স্যার। ওই যে পোকার আপনাকে লেখার ব্যাপারে সাহায্য করে, এইসব। তা স্যার করে। একটু বুঝিয়ে বলুন। বলতে বাধা নেই তো? জি না, তবে কাউকে বলি না। বলেন না কেন? দুলারি পছন্দ করে না। দুলারির ধারণা এইসব শুনলে লোকে আমাকে পাগল ভাববে। দুলারিটাকে? আমার মামাতো বোন, লালমাটিয়া কলেজে বিয়ে পড়ে। পোকার ব্যাপারটা শুধু সেই জানে? আমার মামা মামিও জানেন। তারা কি আপনাকে পাগল ভাবেন? জি না, তারা আমাকে খুব স্নেহ করেন। আচ্ছা, এবার বলুন আপনার পোকার কথা। বলার মতো কিছু নাই স্যার। পোকাদের আমরা খুব তুচ্ছ করি, কিন্তু ওদের তুচ্ছ করা ঠিক না। এরকম তুচ্ছ করলে ওরা রেগে যেতে পারে। ওরা সহজে রাগে না, তবে একবার রেগে গেলে খুব মুশকিল। আচ্ছা, মানুষের চেয়ে ওদের বুদ্ধি অনেক বেশি। আপনার কি ধারণা ওদের স্কুল কলেজ আছে? ওদের ব্যাপারটা স্যার ঠিক আমাদের মতো না। ওরা সবাই একসঙ্গে চিন্তা করে, একসঙ্গে ভাবে। এইভাবেই তারা শেখে। যেমন মনে করুন স্যার, একটি তেলাপোকা আপনার রান্নাঘরে আছে, আর একটি আছে আমাদের অফিসে। রান্নাঘরের তেলাপোকাটা কি ভাবছে তা আমাদের তেলাপোকাটা জানে। আপনি এসব থিওরি ভেবে বের করেছেন? না, ওরা আমাকে বলেছে। ও, কিভাবে বলল? ডেকে বলল আপনাকে? মাঝে মাঝে আমাকে স্বপ্ন দেখায়। সবই তাহলে স্বপ্নে পাওয়া? স্বপ্ন ছাড়াও ওরা আমাকে বলে। মনসুর আলী সরু চোখে তাকিয়ে রইলেন। আলোচনা তিনি চালিয়ে যাবেন কিনা বুঝতে পারছেন না। কোনো প্রয়োজন অবশ্য নেই, তবে কথা শুনতে মজা লাগছে। পৃথিবীতে বিচিত্র ধরনের মানুষ আছে। সেই বিচিত্র মানুষদের একজন এই মুহূর্তে তার সামনে বসে আছে, যাকে নাকি পোকারা অনেক কিছু বলে। আপনি কি সিগারেট খান আলতাফ সাহেব? জি না স্যার। সিগারেট খাওয়ার ব্যাপারে কি পোকাদের কোনো বিধিনিষেধ আছে? জি না। কথাটা বলেই বনসুর আলীর একটু খারাপ লাগলো, কারণ এই মানুষটিকে নিয়ে তিনি মজা করছেন। বিচিত্র মানুষদের নিয়ে সবাই মজা করে, এটা এদের স্বাভাবিক পরিণতি। কিছুদিনের মধ্যেই হয়তো দেখা যাবে অফিসের সবাই একে ডাকছে পোকাবাবু। তিনি আলতাফ সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। নির্বিরোধী লোক, অফিসের কাজে অতি দক্ষ। কাজকর্ম ফেলে রেখে যদি এই লোকটি পোকা পোকা করত তাহলে ভিন্ন কথা ছিল। তা তো করছে না। পোকা হলো লোকটার পাস টাইম। আলতাফ সাহেব। জি স্যার। আপনার এই পোকার ব্যাপারটা কতদিনের? মানে কতদিন থেকে আপনি পোকাদের ব্যাপারগুলো বুঝতে পারছেন? অনেক দিনের স্যার, খুব ছোটবেলার।
বলুন তো শুনি। আমি স্যার বলতে পারবো না। বলতে কোনো নিষেধ আছে? নিষেধ নাই, কিন্তু বলতে ইচ্ছা করে না। এটা স্যার আমি দুলারিকেও বলি নাই। দুলারি নামের আপনার মামাতো বোনকে আপনি সব কিছুই বলেন? জি স্যার, বলি। হঠাৎ হঠাৎ গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়, তখন বলতে ইচ্ছে করে। শেষ পর্যন্ত বলা হয় না। আমার মনে হয় পোকারাই বাধা দেয়। ওরা তো আমাদের নিয়ন্ত্রণ করে, আমরা বুঝতে পারি না। পোকারা আমাদের নিয়ন্ত্রণ করে? জি স্যার। এই যে আপনি এত ক্যান্ডিডেট থাকতে আমাকে চাকরি দিয়েছেন, পোকাদের কারণেই দিয়েছেন। পোকারা আপনাকে বাধ্য করেছে। বোর্ডের মেম্বাররা আমাকে চাকরি দিতে চায়নি, আপনি জোর করে দিয়েছেন। আপনার তাই ধারণা? ধারণা না স্যার, এটাই সত্যি। এই যে আপনি কালো চশমা পরে থাকেন, পোকারা সেটা করেছে। বুঝতে পারলাম না, কিরকম? আপনার ঘর ভর্তি ছোট ছোট পোকা। আপনি যাতে এদেরকে দেখতে না পারেন, এই জন্য পোকারা আপনাকে কালো চশমা পরিয়ে রাখে। আপনি মনে করছেন আপনি নিজের ইচ্ছায় কালো চশমা পরছেন, আসলে কিন্তু তা না। এগুলো পোকারা আপনাকে বলেছে? জি না স্যার, এগুলি আমার অনুমান। মনসুর আলী গম্ভীর গলায় বলল, আচ্ছা যান, কাজ করুন, অনেক গল্প করা হলো। আলতাফ নিজের চেয়ারে ফিরে আসা মাত্র গনি সাহেব ছুটে এলেন। গলার স্বর নামিয়ে প্রায় ফিসফিস করে বললেন, সমস্যাটা কি? কোনো সমস্যা নেই। স্যার কি নিয়ে আলাপ করলেন? পোকা নিয়ে। গনি সাহেব মনে মনে বললেন, হারামজাদা, আমার সঙ্গে রসিকতা! পোকা আমি তোর পাছা দিয়ে ঢোকা দিব। এমনিতে অবশ্য সহজ গলায় বললেন, আচ্ছা আচ্ছা, পোকা নিয়ে কথা বলা খুব ভালো, খুব ভালো। বলুন বলুন, কথা বলুন। মনসুর আলী বেলা 3টার দিকে চোখ থেকে কালো চশমা খুললেন। তার চোখ জ্বালা করতে লাগল। আলো তার একেবারেই সহ্য হয় না। বেয়ারাকে বললেন জানলার পর্দা সরিয়ে দিতে। পর্দা সরানোর পরেও ঘরে তেমন আলো হলো না, কারণ জানলা বন্ধ এবং জানলার কাঁচে নীল রং করা। জানলা খুলতে হলে এয়ার কুলার বন্ধ করতে হয়। মনসুর আলী এয়ার কুলার বন্ধ করে জানলা খুলতে বললেন। জানলা খোলা খুব সহজ ব্যাপার হল না। দীর্ঘদিন বন্ধ থাকায় সব জং ধরে গেছে। মিস্ত্রি ডাকিয়ে জানলা খুলতে হলো। মনসুর আলী তার রিভলভিং চেয়ারে বসে দেখলেন সারি সারি পোকা তার টেবিলের পা বেয়ে ওপরের দিকে উঠছে। তার প্রথমে মনে হলো পিঁপড়া। এরা বর্ষার সময় ডিম নিয়ে শুকনো আশ্রয়ের খোঁজে যায়। ভালো করে লক্ষ্য করে দেখলেন পিঁপড়া নয়, অন্য কোনো পোকা। লালচে রং, 10টা করে পা। শুধু যে টেবিলেই পোকা তা না, মেঝেতে পোকা, দেয়ালে পোকা। দেয়ালের পোকাগুলির রং সাদা, দেয়ালের রঙে মিশে আছে। খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝাই যায় না। মেঝেতেও পোকা, এদের রং আবার নীলচে। মেঝের কার্পেটের সঙ্গে সেই রঙের কিছু মিল আছে। তার মাথা ধরে গেল, প্রচণ্ড মাথা ধরল। মাথা ধরার অবশ্য যুক্তিসঙ্গত কারণ আছে। অনেকদিন পর চোখে কড়া আলো এসে লেগেছে। নিয়মের ব্যতিক্রম করে মনসুর আলী আজ অফিস ছুটি হওয়ার 1 ঘন্টা আগেই বাড়ি চলে গেলেন। আলতাফ বাড়ি ফিরে দেখে দুলারি শুকনো মুখে বারান্দায় দাঁড়িয়ে। আলতাফ বলল, কি হয়েছে? দুলারি কাঁদো কাঁদো গলায় বলল, কিছু হয়নি। তুমি আজ কলেজে যাও নাই? কলেজে কি করে যাব, বাসায় কত কাণ্ড হচ্ছে। কি কাণ্ড? বাবার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। ও আচ্ছা। আলতাফ এমনভাবে ও আচ্ছা বলল যেন মাথা পুরোপুরি খারাপ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা, রোজই হয়। দুলারি বলল, তুমি তাড়াতাড়ি একজন ডাক্তারের কাছে যাও। আচ্ছা, আমিও যাব। বাবার কি হয়েছে ডাক্তারকে বুঝিয়ে বলতে হবে,
তুমি বলতে পারবে না, বাবাকে সঙ্গে নেওয়া যাবে না। ঠিক আছে, কোন ডাক্তারের কাছে যাওয়া যায় বলো তো? বিধুবাবু পাড়ার হোমিওপ্যাথ, ভালো ডাক্তার, রোগীর ভিড় লেগেই আছে। আগে তার ফি ছিল 5 টাকা, সম্প্রতি 10 টাকা করেছেন। তবে পুরনো রোগীদের বেলায় এখনো 5 টাকা। বিধুবাবু দুলারিকে দেখেই বললেন, তোর বাবার গলার কাঁটা দূর হয়েছে তো? গলার কাঁটার একটাই ওষুধ, হোমিওপ্যাথি। চিকিৎসা শাস্ত্রে গলার কাঁটার আর কোনো ওষুধ নেই। বিধুবাবুর এই এক সমস্যা, একবার কোনো ওষুধ দিলে বছরের পর বছর মনে থাকে। 4-5 বছর পরও যদি বিধুবাবুর সঙ্গে দুলারির দেখা হয়, তিনি হাসি মুখে বলবেন, তোর বাবার গলার কাঁটাটার অবস্থা কী রে? তার ওষুধে কাঁটা দূর হয়নি এটা বললে ঘণ্টাখানেক বক্তৃতা শুনতে হবে। দুলারি সে কারণেই প্রসঙ্গ পাল্টে ফেলল, করুণ গলায় বলল, চাচা, বাবাকে একটা ওষুধ দিন। হয়েছে কি? মাথা গরম হয়েছে, বাবা চারদিকে শুধু তেলাপোকা দেখতে পাচ্ছেন। মানে? দুপুরে ঘুমোতে গিয়েছেন, চাদর গায়ে দিয়ে চিৎকার শুরু করলেন, পোকা পোকা। আমরা ছুটে গেলাম, দেখি বাবা থরথর করে কাঁপছেন, অথচ একটা পোকাও নেই, কিন্তু বাবা চারদিকে পোকা দেখছেন। আচ্ছা, বাথরুমে যখন যান তখন সেখানেও পোকা দেখেন, বেসিনে পোকা, মেঝেতে পোকা, কমোডে পোকা, আমরা কিন্তু দেখি না। ঘুমের মধ্যেও তেলাপোকা দেখেন। বিকেলে মাথায় হাত বুলিয়ে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, হঠাৎ জেগে উঠে বললেন, আমার সারা শরীরের পোকা উঠে গেছে, দেখতে পাচ্ছিস না? বিধুবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও কিছু না, বিকার হয়েছে, পেট গরমের জন্যে, হজমের গণ্ডগোল হলে হয়, পিত্ত নষ্ট হয়ে যায়, সেখান থেকেই বিকার। আর্নিকা 200 এক ফোঁটা খাইয়ে দে, আর দেখতে হবে না। আর্নিকা হলো বিকারের বাবা। 1 ফোঁটাতেই কাজ হবে? আধ ফোঁটাতেও হবে, এখন আধ ফোঁটা করা যায় না বলেই 1 ফোঁটা। হোমিওপ্যাথির মজাটা এখানেই। এক গল্প শোন, 1953 ঘটনা। ঘটনা আরেকদিন শুনবো চাচা। আরে শুনে যা, পরে মনে থাকবে না। আমার কাছে একবার এক রোগী এসেছে, আমি অনেক বিচার বিবেচনা করে তাকে দিলাম ক্যালিপস 400। বললাম, ওষুধ নিয়ে যান, খেতে হবে না, দৈনিক একবার শুঁকবেন, এতেই রোগ আরোগ্য হবে। হয়েছিল? হবে না মানে? কি বলিস তুই? এটা কি অ্যালোপ্যাথি পেয়েছি যে ইঞ্জেকশন দিয়ে শরীর মোরব্বা বানিয়ে ফেলবো, তারপরে রোগ সারবে না? তোর বাবাকে যে ওষুধ দিলাম নিয়ে যা, 2 ডোজ পড়ুক, তারপর দেখবি হ্যানিম্যানের মাহাত্ম্য। বিধুবাবুর ওষুধ বজলুর রহমান খেতে রাজি হলেন না। রাগী গলায় বললেন, আমার কি হয়েছে, ওষুধ দিচ্ছিস কেন? দুলারি ক্ষীণ গলায় বলল, তুমি চারদিকে পোকা দেখছো, এই জন্য ওষুধ। আমাকে ওষুধ দিচ্ছিস কোন বিবেচনায়? পোকাদের ওষুধ দে, যেন ওরা আমার সামনে না আসে। বাবা, তুমি চোখে ভুল দেখছ। আমি চোখে ভুল দেখছি, আর তোরা সব শুদ্ধ দেখছিস। ফাজলামের একটা সীমা থাকা দরকার, যা আমার সামনে থেকে। দুলারি পালিয়ে গেল। বজলুর রহমান সন্ধ্যাবেলা পোকা মারার আরও সব ওষুধ কিনে আনলেন। বিষাক্ত সব ওষুধ, খালি হাতে স্প্রে করা যায় না, গ্লাভস পরে নিতে হয়। তিনি গ্লাভসও কিনে আনলেন। রাতে খেতে বসে ভাতের নলা মুখে কাছে নিয়ে নামিয়ে রাখলেন। মনোরা বললেন, কি হয়েছে? ভাতের তেলাপোকার গন্ধ, মুখে নেওয়া যাচ্ছে না। নতুন চালের ভাত, গন্ধ হবে কেন? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? ভাতকে জিজ্ঞেস করো। ঘরে পোলাওয়ের চাল আছে, দিয়ে তোমাকে 4টা ফুটিয়ে দাও। বজলুর রহমান সেই চালের ভাতও খেতে পারলেন না, মুখের কাছে নিয়ে ফেলে দিলেন। ক্ষিপ্ত গলায় বললেন, এখন তো আরো বেশি গন্ধ, মনে হচ্ছে তেলাপোকা সিদ্ধ করে নিয়ে এসেছ। রাতে কিছু না খেয়ে তিনি বিছানায় গেলেন। বালিশে মাথা রেখেই লাফ দিয়ে বিছানায় উঠে বসলেন। মনোয়ারা ভয়ে ভয়ে বললেন, কি হয়েছে? বজলুর রহমান থমথমে গলায় বললেন, বিছানা বালিশ ধুতে মনে থাকে না? করো কি সারাদিন?
পোকার গন্ধে ঘরে থাকা যায় না। ধোয়া একটা চাদর দিই। কিচ্ছু দিতে হবে না। দুলারি ভয়ে ভয়ে বলল, বাবা, তুমি বুঝতে পারছো না, তোমার শরীর খারাপ করেছে। বিধু চাচার ওষুধটা খেয়ে নাও। তোমার পায়ে পড়ি বাবা। বজলুর রহমান বললেন, নিয়ে আয় তোর ওষুধ। বজলুর রহমান বাকি রাতটা বারান্দার চেয়ারে বসে কাটালেন। তার সঙ্গে জেগে রইলেন মনোয়ারা এবং দুলারি। শুধু আলতাফ যথাসময়ে ঘুমোতে গেল। দুলারি কাঁদো কাঁদো গলায় বলল, বাবার এত বড় অসুখ, আর তুমি দিব্যি ঘুমাতে চলে যাচ্ছ। তোমার কি একটু দয়া মায়া নেই? আলতাফ হাই তুলতে তুলতে বলল, পোকাদের সঙ্গে কথা হয়েছে। ওরা আমার উপর রাগ করেছিল। আমি বুঝিয়ে বলেছি, সকালবেলা ঠিক হয়ে যাবে। দুলারি রাগ চাপতে চাপতে বলল, পোকা বিষয়ে আর একটা কথা বলবেন আমার সঙ্গে। ঠিক আছে। একজন মানুষ পোকার ভয়ে মারা যেতে বসেছে, আর তুমি আরাম করে ঘুমোতে যাচ্ছ। পোকাদের ভয় পাওয়ার কিছু নেই, ওরা মানুষের ক্ষতি করে না। কে বলল তোমাকে? ওরাই বলেছে। ওরা জানে মানুষ খুব অসহায়, সেই জন্যই ওরা মানুষকে রক্ষা করে চলে। পোকারা যদি ঠিক করে তাহলে ওরা কিন্তু একদিনে পৃথিবীর সব মানুষ শেষ করে দিতে পারে। আজে বাজে কথা বলবে না। তোমার ঘুম দরকার, তুমি ঘুমাও। আলতাফ ঘুমিয়ে পড়ল। বিধুবাবুর আর্নিকা 200 ওষুধের জন্যই হোক কিংবা আলতাফের কারণেই হোক, ভোরবেলায় বজলুর রহমান নিতান্ত সাধারণ মানুষ। আগ্রহ করে সকালের নাশতা খেলেন। মনোয়ারা ভয়ে ভয়ে বললেন, রুটিতে তেলাপোকার গন্ধ পাচ্ছ না তো? বজলুর রহমান ক্ষিপ্ত গলায় বললেন, সব সময় উদ্ভট কথা। রুটিতে তেলাপোকার গন্ধ কেন হবে? রুটি কি তেলাপোকার পাউডার দিয়ে বানায়? মনোয়ারা তৃপ্তির হাসি হাসলেন। বেলা 11টা। মনসুর সাহেব আলতাফকে নিজের ঘরে ডেকে নিয়ে গেছেন। তাদের দুজনের সামনে কফির মগ। আলতাফ কফিতে একটা চুমুক দিয়েই মগ নামিয়ে রেখেছে। সে কিছুতেই ভেবে পাচ্ছে না এমন কুৎসিত জিনিস মানুষ কি করে খায়। মনসুর সাহেবের ঘর অন্ধকার, চোখে কালো চশমা। গতকাল কিছু সময় চশমা ছাড়া ছিলেন, এতেই তার মাথার যন্ত্রণা শুরু হয়েছিল। এখনও তার রেশ আছে। অফিসের কাজে মন বসছে না বলেই আলতাফকে ডেকে এনেছেন। লোকটিকে তার যথেষ্ট ইন্টারেস্টিং মনে হচ্ছে। কথা বলে আরাম পাওয়া যায়। এতে প্রশ্রয় পেয়ে যাচ্ছে কিনা কে জানে। এদের প্রশ্রয় দেয়া ঠিক না। প্রশ্রয় পেলেই মানুষ ঘাড়ে উঠে যেতে চেষ্টা করে। মনসুর সাহেব ঠিক করে রেখেছেন, আজই শেষ দিন, আর কোনো গল্পগুজব হবে না। আলতাফ সাহেব। জি স্যার। কফি খাচ্ছেন না যে? ভালো লাগছে না স্যার। অভ্যাস না থাকলে ভালো না লাগারই কথা। আপনি কি ধূমপান করেন? জি না। ধূমপানও অভ্যাসের ব্যাপার। অভ্যাস না থাকলে সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসবে, আর যারা অভ্যস্ত তারা পাগল হয়ে থাকে এই ধোঁয়ার জন্যে। জি স্যার। মনসুর সাহেব সিগারেট ধরিয়ে তার রিভলভিং চেয়ারে হেলান দিলেন। খানিকটা ইতস্তত করে বললেন, পোকাদের ভাষায় যে কাগজে কিছু লেখা লিখেছিলেন সেটার বিষয়বস্তু সম্পর্কে বলুন তো। মনসুর সাহেব ড্রয়ার থেকে কাগজটা বের করলেন। আলতাফ কাগজটা হাতে নিল, নিচু গলায় বলল, আমি তো স্যার ওদের সাহায্য ছাড়া পারবো না। ওদের সাহায্য নিয়ে করুন। আমি আমার নিজের টেবিলে চলে যাই। যান, লাঞ্চ টাইমে আসবেন, তখন দেখব। আলতাফ উঠে দাঁড়াল। মনসুর সাহেব গম্ভীর গলায় বললেন, পোকা প্রসঙ্গে এটাই হবে আপনার সঙ্গে আমার শেষ বৈঠক। জি স্যার। আপনার টেবিলে একটা ফাইল পাঠিয়েছি সকালবেলা, পেয়েছেন? পেয়েছি স্যার। ফাইলটা খুব জরুরি। আপনি কাজকর্ম সাবধানে করেন বলে আপনাকে পাঠানো হলো। ফাইলে নোট দেয়া আছে, সেই নোট দেখে কাজ শেষ করবেন। আজ বাসায় যাওয়ার সময় ফাইলটা নিয়ে যাব। জি আচ্ছা। মনসুর সাহেব বিরক্তি বোধ করছেন। বিরক্তিটা নিজের ওপর।
সামান্য বিষয় নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন। সামান্য বিষয় নিয়ে মাথা ঘামানো তার চারিত্রিক বৈশিষ্ট্য নয়। তিনি চোখ থেকে কালো চশমা খুললেন, চোখ জ্বালা করতে লাগল। টেবিলের পায়ে সারি সারি পোকা দেখা যাচ্ছে, অথচ কাল বেয়ারাকে বলে দিয়েছেন সারা ঘরে যেন খুব ভালো করে অ্যারোসল স্প্রে করে দেয়। অ্যারোসল কিনে আনার টাকাও দিয়েছেন। আসলে এই ঘরটাই স্যাঁতস্যাঁতে। ট্রপিক্যাল দেশের একটা ভেজা ঘরে পোকা থাকবেই। ঘরের কার্পেট রোদে দেয়া দরকার। আজ দেয়া যেত। আকাশ মেঘলা হয়ে আছে, বৃষ্টি নামতে পারে। তাকে অপেক্ষা করতে হবে রোদের জন্যে, কড়া রোদের জন্যে। কড়া রোদ উঠলেই এই ঘরের যাবতীয় আসবাব তিনি ছাদে নিয়ে যাবেন। শুধু অফিসের আসবাব না, নিজের বাড়ির আসবাবও। বাড়িতেও একই অবস্থা। গতকালই প্রথম লক্ষ্য করলেন। তিনি আলো সহ্য করতে পারেন না, কাজেই বাড়ি অন্ধকার করে রাখেন। চোখের সমস্যাটা দীর্ঘদিন ধরে বিব্রত করছে। দেশের এবং বিদেশের অনেক ডাক্তারই দেখিয়েছেন। সর্বশেষ যিনি দেখেছেন তার নাম প্রফেসর জেনিংস, আমেরিকান ডাক্তার। তিনি এক পর্যায়ে বললেন, তোমার চোখে কোনো ত্রুটি নেই, সমস্যাটা মানসিক। তুমি একজন মানসিক ডাক্তারের সঙ্গে কথা বলো। মনসুর সাহেব ডাক্তারের কথায় রেগে গিয়েছিলেন। আমেরিকান ডাক্তারদের এই একটা সমস্যা, যখন কিছু ধরতে পারে না তখন বলে বসে সমস্যাটা মানসিক। সেই মানসিক রোগের ডাক্তার তিনি দেখিয়েছিলেন। তিনিও কিছু ধরতে পারেননি। ধরতে পারার কথা নয়, তার জীবনে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, কিংবা বড় কোনো আঘাতের ঘটনাও ঘটেনি। প্রথম যৌবনে স্ত্রীর মৃত্যু হয়েছে, সে তো অনেকেরই হয়। তিনি আর বিয়ে করেননি। চোখের সমস্যা তখনই দেখা দিতে শুরু করে। মনসুর সাহেবের চোখ জ্বালা করছে। অনেকক্ষণ হলো তার চোখে চশমা নেই। চোখ জ্বালা করারই কথা। তিনি চশমা চোখে দিয়ে ডাকলেন, মকবুল। তার ব্যক্তিগত বেয়ারা মকবুল ছুটে এলো। কাল ঘরে অ্যারোসল দিয়েছিলে? একটা পুরা বোতল দিছি স্যার। কাছে আসো তো। মকবুল ভয়ে ভয়ে এগিয়ে এলো। মনসুর সাহেব সহজ গলায় বললেন, টেবিলের গায়ে এই যে পোকা, এদের দেখতে পাচ্ছ? পাচ্ছি স্যার। কি পোকা এগুলি জানো? জানি না স্যার। একটা পরিষ্কার বোতল জোগাড় করো, বোতলে কয়েকটা পোকা ভরো। জি আচ্ছা স্যার। মকবুল বোতল আনতে ছুটে গেল। মনসুর সাহেব টেলিফোন হাতে তুলে নিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে টেলিফোন করবেন। ডক্টর ওসমান সেখানে আছেন। বিলেতে তার সঙ্গে পরিচয় হয়েছিল, ভালো পরিচয়। বিদেশের অন্তরঙ্গতা দেশে এলে থাকে না, তাদের রয়ে গেছে। মাঝে মাঝে তাদের কথা হয়। মনসুর সাহেব ঠিক করলেন ওসমানকে জিজ্ঞেস করবেন এই পোকাগুলির নাম কি। এতে লাভ কি হবে? আপাতত তিনি কোনো লাভ দেখতে পাচ্ছেন না। জানার জন্যই জানা। মকবুল খালি বোতল নিয়ে এসেছে, বোতলে পোকা ভরার চেষ্টা করছে। ফাঁকে ফাঁকে বড় সাহেবের দিকে তাকাচ্ছে। মনসুর সাহেব খুব বিরক্তি বোধ করছেন। গনি সাহেব লক্ষ্য করলেন আলতাফ চোখ বন্ধ করে আছে। দীর্ঘ সময় চোখ বন্ধ করে থাকে, তারপর চোখ খুলে কাগজে কি সব লেখে, আবার চোখ বন্ধ করে ফেলে। গনি সাহেব এগিয়ে এলেন। কি করছেন আলতাফ সাহেব? আলতাফ চোখ মেলে শান্ত গলায় বলল, এখন যান। করছেনটা কি? একটা জরুরি কাজ করছি। আমি তো দেখছি চোখ কান বন্ধ করে আছেন, মাঝে মাঝে বিড়বিড় করছেন। প্লিজ এখন বিরক্ত করবেন না। এমন কি কাজ যে চোখ বন্ধ করে করতে হয়? চোখ বন্ধ করে তো একটা কাজই ভালো করে করা যায়, তার নাম ঘুম। গনি সাহেব, দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আচ্ছা ভাই, আচ্ছা, বিরক্ত করব না। আপনি বড় সাহেবের পেয়ারের লোক। বিরক্ত করে শেষে কোন ঝামেলায় পড়ি? দেখা যাবে চাকরিই খতম, নো জব। ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে।
আলতাফ কিছু বলল না, চোখ বন্ধ করে ফেলল। তাকে পোকাদের সাহায্য নিয়ে লেখাটা শেষ করতে হচ্ছে। তারা তেমন সাহায্য করে না, একটা শব্দ বলে আবার সেটা দিয়ে অন্য শব্দ বলে। আলতাফ লিখেছে, হে মানব সম্প্রদায়, তোমাদের জন্য আছে অন্ধকার ভবিষ্যৎ, কারণ তোমরা অন্ধকারের জীব। তোমাদের সৃষ্টি হয়েছিল অন্ধকারের জন্যে, তোমরা সেখানেই ফিরে যাবে, ফিরে যেতে হবে শুরুতে। একই লেখা আবার অন্যভাবে লিখতে হয়েছে, কারণ পোকারা কিছু কিছু শব্দ বদলে দিয়েছে। আলতাফ আবার লিখল, অভিবাদন মানব সম্প্রদায়, তোমাদের জন্য আছে মঙ্গলময় অন্ধকার, কারণ তোমাদের মঙ্গল অন্ধকারে। মঙ্গলের জন্য তোমাদের সৃষ্টি, তোমরা সৃষ্টিতে ফিরে যাবে, এক বিন্দুতেই আদি ও অন্ত। এই নিয়ে মোট 4টা অনুবাদ তৈরি হল। আলতাফ এই 4টার মধ্যে কোনটা রাখবে বুঝতে পারছে না। পোকারা বলছে কোনোটা ফেলা যাবে না। প্রতিটি সত্য। সত্য এক ও অভিন্ন নয়, সত্যের অনেক ছবি, প্রতিটি ছবি আলাদা আলাদা সত্য। ডক্টর ওসমান বোতলে ভর্তি পোকাগুলোর দিকে তাকিয়ে আছেন। মনসুর বললেন, এদের নাম কি? ডক্টর ওসমান হাসি মুখে বললেন, এদের নাম হলো পোকা, ইনসেক্ট। কি পোকা? বৈজ্ঞানিক নাম চাও না সাধারণ নাম হলেই চলবে? সাধারণ নাম জানলেই হবে। এরা এক ধরনের উই পোকা। উই পোকার অনেক ভ্যারাইটি আছে, এটা হলো বিশেষ এক ভ্যারাইটি। এরা সাধারণত মৃত জীবজন্তুর গায়ে ঘুরে বেড়ায়। দেখতে পিঁপড়ার মতো হলেও পিঁপড়াদের সঙ্গে খানিকটা প্রভেদ আছে। পিঁপড়ারা মৃত জীবজন্তু খেয়ে ফেলে, এরা খায় না, শুধু ঘুরে বেড়ায়। কেন? কেন তা জানি না, এতে জিজ্ঞেস করা হয়নি। ডক্টর ওসমান শরীর দুলিয়ে হাসতে লাগলেন। মনসুর সাহেব হাসিতে যোগ দিতে পারলেন না। রসিকতা কখনোই তাকে আকর্ষণ করে না। হাসি থামিয়ে ওসমান সাহেব বললেন, মনসুর, হঠাৎ পোকা নিয়ে মেতেছ কেন? পোকা তো তোমার বিষয় না। মানুষের বিষয় তো বদলায়। তোমার বদলেছে? বুঝতে পারছি না। আচ্ছা, আরেকটা কথা, পোকাদের কি বোধ শক্তি আছে, মানে চিন্তা বা কল্পনা করার ক্ষমতা আছে? বোধ শক্তি, কল্পনা, এইসব উচ্চমার্গের বিষয়ের জন্য দরকার মস্তিষ্ক, ঘিলু। সেটা পোকাদের নেই বললেই হয়। ওরা বেঁচে থাকে ইনস্টিংক্টের ওপর। ওদের চালিকা শক্তি ইনস্টিংক্ট, মস্তিষ্ক নয়। ঘিলুর পরিমাণ বেশি থাকলেই বোধ, চিন্তা, কল্পনা এসব বেশি থাকবে। অবশ্যই। গরু এবং গাধার মাথায় তো অনেকখানি মগজ থাকে, অন্তত মুরগির চেয়ে বেশি। কিন্তু গরুর বোধ বা বুদ্ধি কোনোটাই মুরগির চেয়ে বেশি নয়। ডক্টর ওসমান কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে বললেন, তোমার মূল সমস্যাটা বলো, তারপর যুক্তিতর্কে যাওয়া যাবে। সমস্যা কিছু না। কিছু না বললে তো হবে না, কিছু একটা তো আছেই। হোয়াট ইজ দ্যাট? মনসুর সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমাদের অফিসের একজন কর্মচারী, তার ধারণা সে পোকাদের সঙ্গে কমিউনিকেট করতে পারে, পোকারা তার সঙ্গে কথা বলে। ওসমান সাহেব মোটেই চমকালেন না। স্বাভাবিক গলায় বললেন, পৃথিবীতে অনেক লোক আছে যারা জিন পরি বিশ্বাস করে, এদের সঙ্গে তারা কথা বলে। অনেকে আছে যারা প্রেতাত্মার সঙ্গে কথা বলে, তাতে কি আসে যায়? পৃথিবীতে কোটি কোটি মানুষ, তাদের অতি ক্ষুদ্র এক ভগ্নাংশ কি বলছে না বলছে সেটা মোটেই গুরুত্বপূর্ণ নয়। তাদের স্থান হওয়া উচিত পাগলাগারদে। পাগলাগারদে? অবশ্যই পাগলাগারদে। শুধু শুধু একটা লোক কেন বলবে সে পোকাদের কথা বুঝতে পারে? অন্যদের বোকা বাড়ানোর জন্য বলবে। তোমার অফিসের ওই কর্মচারী তোমাকে এই কথা বলেছে কারণ সে তোমাকে বোকা বানাতে চেয়েছে। তার উদ্দেশ্য সফল হয়েছে, তুমি বোকা বনেছ, কারণ তুমি খানিকটা হলেও ব্যাপারটা বিশ্বাস করেছ। আমার অফিসের ওই কর্মচারীটা বোকা ধরনের। আমার মনে হয় না সে আমাকে বোকা বানাতে চায়।
তাহলে ধরে নিতে হবে তোমার কর্মচারীটির মাথা খারাপ। কায়দা করে তাকে দু একটা প্রশ্ন করলেই পুরো ব্যাপারটা বের হয়ে যাবে। তুমি কি তাকে জেরা করেছ? না। করো, জেরা করো। সহজ জেরা না, ঘাঘু উকিলের জেরা। দেখবে সব বের হয়ে আসবে। তারপর তাকে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। এই জাতীয় লোক প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। মনসুর সাহেব চুপ করে রইলেন। ওসমান সাহেব বললেন, তোমার হয়ে আমি তাকে প্রশ্ন করতে পারি। করব? বেশ তো, করো। এখনই চলো আমার সঙ্গে। যাবে? ওসমান সাহেব বললেন, যাওয়া যেতে পারে। তারা অফিসে পৌঁছলেন 5টার কিছু পরে। আলতাফকে পাওয়া গেল না। সে ঠিক 5টায় অফিস থেকে বের হয়ে গেছে। ওসমান সাহেব বললেন, লোকটার বাসায় যাওয়া যায়, সেটাই ভালো হবে। বাসার ঠিকানা আছে? মনসুর সাহেব বললেন, ঠিকানা বের করা কোনো সমস্যা না। তুমি কি সত্যি যাবে? যাব। চলো যাই। যদিও আমার এখন মনে হচ্ছে আমরা খানিকটা বাড়াবাড়ি করছি। ওসমান সাহেব কিছু বললেন না। তার মুখের বিরক্ত ভাব আরও স্পষ্ট হল। তিনি কোনো রকম আগ্রহ বোধ করলেন না। তবে তা মনসুর সাহেবকে জানাতেও চান না। ক্ষমতাবান বন্ধুদের সামান্য আগ্রহকেও বড় করে দেখতে হয়, এটাই নিয়ম। একটা লোক পোকার সঙ্গে কথা বলে, এই ব্যাপারটাই হাস্যকর। হাস্যকর জেনেও তিনি প্রশ্রয় দিচ্ছেন, কারণ মনসুরকে প্রশ্রয় দিতে হয়। সবাই দেবে। সমাজ এটা ঠিক করে দিয়েছে। অনেকক্ষণ ধরে দরজার কড়া নড়ছে। সন্ধ্যাবেলা কেউ এলে বজলুর রহমান অত্যন্ত বিরক্ত হন। বেকুব লোকজন বেছে বেছে সন্ধ্যাবেলা মানুষের বাসায় যায়। এদের কানে ধরে ঠাস করে মাথায় একটা বাড়ি দেওয়া উচিত। সভ্য সমাজে বাস করে এই কাজ করা সম্ভব না। বজলুর রহমান দরজা খুললেন। দুজন লোক দাঁড়িয়ে, একজনের চোখে আবার সন্ধ্যাবেলাতেই কালো চশমা। এটা কি আলতাফ সাহেবের বাসা? বজলুর রহমান বিরক্ত গলায় বললেন, এটা আলতাফের বাসা হবে কেন? এটা আমার বাসা। আর বাসাও না, এটা হলো বাড়ি, আমার নিজের বাড়ি। আলতাফ সাহেব কি ভাড়াটে? হ্যাঁ, ভাড়াটে বলা যায়। তবে ওর কাছ থেকে ভাড়া নিই না, আমি ওর মামা। আপনারা কে? আমরা ওনার অফিসেই আছি। কলিগ? জি, কলিগ। আলতাফ সাহেব কি বাসায় আছেন? না, নেই। কাঁচা বাজারে পাঠিয়েছি। ঘরে দুদিন ধরে বাজার নেই। আপনারা বসুন, এসে পড়বে। আসতে কি দেরি হবে? দেরি হবার কথা না, তবে গাধা টাইপ ছেলে তো, হতেও পারে, কিছুই বলা যায় না। আমরা নয় কিছুক্ষণ বসি। বসুন। বজলুর রহমান বসার ঘর খুলে দিলেন। ঘর অন্ধকার। বজলুর রহমান বিরক্ত গলায় বললেন, অন্ধকারে বসে থাকতে হবে। ইলেকট্রিক লাইনে গন্ডগোল হয়েছে, বাতি জ্বলে না। গাধাটাকে বলেছি একটা মিস্ত্রি ডেকে আনতে, সেটা মনে থাকে না। আপনারা বসুন, দেখি ঘরে মোমটোম কিছু আছে কিনা। মনসুর সাহেব বললেন, আপনাকে ব্যস্ত হতে হবে না। ব্যস্ত হচ্ছি না। ঘরে মোমবাতি আছে কিনা সেটা খোঁজা কোনো ব্যস্ততা না। আপনারা চা খাবেন? ওসমান সাহেব বললেন, অসুবিধা না হলে খেতে পারি। অসুবিধা তো হবেই। সন্ধ্যাবেলা হলো কাজকর্মের সময়, নামাজের সময়। তার উপর ঘরে নেই কাজের লোক। অসুবিধা হবে না তো কি? তাহলে থাকবে কেন? চা খেতে চেয়েছিলেন, খাবেন। অসুবিধা হলেও ব্যবস্থা করা হবে। বজলুর রহমান ঘর ছেড়ে বের হয়ে গেলেন। ওসমান সাহেব নিচু গলায় বললেন, ইন্টারেস্টিং ক্যারেক্টার। এই পরিবারের একজন সদস্য পোকার সঙ্গে কথা বলবে, এতে আশ্চর্য হবার কিছু নেই, এটাই স্বাভাবিক। মোমদানে মোমবাতি নিয়ে ঘরে ঢুকল দুলারি। মনসুর সাহেব এবং ডক্টর ওসমান দুজনেই চমকে উঠলেন। অসম্ভব রূপবতী একজন তরুণী। মোমবাতি হাতে ঘরে ঢুকতেই ঘরের চেহারা পাল্টে গেল। দুলারি বলল, ও এসে পড়বে, আপনারা একটু বসুন, আমি চা দিচ্ছি। বাবা নামাজ পড়ছেন, আপনাদের কিছুক্ষণ একা একা বসতে হবে। মনসুর সাহেব বললেন, কোনো অসুবিধা নেই। দুলারি বলল, আপনারা কি ওর অফিস থেকে এসেছেন?
জি। অফিসে কোনো ঝামেলা হয়েছে? না, অফিসে কোনো ঝামেলা হয়নি। আপনার পরিচয় কি জানতে পারি? দুলারি লজ্জিত গলায় বলল, আমি ওর স্ত্রী। তারা দুজন আবার একটা ধাক্কা খেলেন, বড় ধরনের ধাক্কা। আলতাফ টাইপের লোকেদের যেন এইরকম স্ত্রী মানায় না, এইরকম স্ত্রী থাকা উচিত নয়। এদের স্ত্রীরা হবে হাবাগোবা ধরনের, কালো, রোগা, মুখে মেস্তার দাগ। ঘরের কাজ সারতে সারতে যাদের নাভিশ্বাস উঠবে, যাদের কোলে সবসময় রোগা ভোগা একটা শিশু থাকবে, যার একমাত্র লক্ষ্য থাকবে মায়ের বুকের দুধের দিকে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা পোকা। আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।